নাইল নদীর প্রথম জলপ্রপাতের ঠিক নিচে একটি দ্বীপে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর আশেপাশে লেখা একটি প্রাচীন শিলালিপি পাওয়া গিয়েছিল, যা দাবি করেছিল এটি ফেরাউন জোসেরের লেখা ১,০০০ বছরেরও বেশি পুরনো একটি নথির অনুলিপি। এটি ফেরাউন কর্তৃক দেবতা নুমের পুরোহিতদেরকে জমি দানের কাহিনী। এতে ৭ বছরের দুর্ভিক্ষ ও ৭ বছরের সমৃদ্ধির কথা বলা হয়েছে, কিভাবে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিলেন এবং সাহায্যের জন্য তাঁর চ্যান্সেলরের পরামর্শ নিয়েছিলেন। এতে ৭ বছরের দুর্ভিক্ষ ও ৭ বছরের সমৃদ্ধির গল্পের বেশিরভাগ উপাদানই রয়েছে, যদিও এই বিবরণে সেগুলো বিকৃত হয়েছে কারণ ঘটনাটি ঘটার ১,০০০ বছরেরও বেশি সময় পরে এটি লেখা হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই শিলালিপি যাঁরা লিখেছিলেন সেই পুরোহিতরা ফেরাউন কর্তৃক প্রদত্ত জমি দানের ওপর নির্ভর করেই নিজেদের জমির দাবি ন্যায্যতা দিতে চেয়েছিলেন। তাঁরা এমন কিছু লিখছিলেন না যা তাঁদের কাছে কোনো প্রাচীন মিথ বলে মনে হয়েছিল। তাঁরা স্পষ্টভাবেই বিশ্বাস করতেন যে ফেরাউন জোসেফের দ্বারা প্রদত্ত জমি দান এখনও বৈধ এবং যথেষ্ট কর্তৃত্বপূর্ণ, যাতে তা এখনও কার্যকর থাকে ঘটনার ১,০০০ বছরেরও বেশি সময় পরেও। এবং জোসেফ ফেরাউনের জন্য মিশরের সমস্ত জমি কিনে নিয়েছিলেন। শুধুমাত্র পুরোহিতদের জমি তিনি কেনেননি, কারণ পুরোহিতদের জন্য ফেরাউন একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ করেছিলেন। প্রাচীন মিশরীয় নথিপত্রে জোসেরকে মিশরের ১৬তম ফেরাউন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং ইতিহাসবিদরা তাঁকে তথাকথিত তৃতীয় রাজবংশের অন্তর্ভুক্ত করেছেন। তাঁর চ্যান্সেলর, যার নাম ছিল ইমহোটেপ, প্রথম পরিচিত হন মিশরীয় ইতিহাসবিদ মানেথোর লেখার মাধ্যমে, যিনি খ্রিস্টপূর্ব ৩ শতকে লিখেছিলেন। জোসেরের শাসনামলে তিনি লিখেছিলেন, সেখানে ইমহোটেপ নামে এক ব্যক্তি বাস করতেন, যিনি গ্রিক চিকিৎসা দেবতা খ্যাতি অর্জন করেছিলেন এবং কাটা পাথর দিয়ে নির্মাণ শিল্পের উদ্ভাবক ছিলেন। ইমহোটেপকে ঘিরে যে কিংবদন্তিগুলো প্রচলিত ছিল সেগুলো এতটাই অবিশ্বাস্য ছিল যে তাঁকে পৌরাণিক বলে মনে করা হতো। এই শতাব্দী পর্যন্ত, যখন জোসেরের পিরামিড কমপ্লেক্সে খনন কাজে একটি মূর্তির ভিত্তি আবিষ্কৃত হয় যেখানে জোসেরের নাম এবং ইমহোটেপের নাম খোদাই করা ছিল। তাঁর দীর্ঘ উপাধির তালিকায় একটি ছিল রাজাধীনে প্রধান। এই উপাধিটি প্রথম দেখা যায় ইমহোটেপের সঙ্গেই এবং প্রথমবারের মতো জোসেফকেও দেওয়া হয়েছিল। হোটেপ ছিলেন ফেরাউন জোসেফের পিরামিড এবং তার আশেপাশের কমপ্লেক্সের স্থপতিও, যা ছিল এক শহরের ভেতর আরেকটি শহর, অবিশ্বাস্য সৌন্দর্যের এবং নকশায় অত্যন্ত উন্নত। সাক্কারার মালভূমিতে প্রাচীন মেমফিসের পাশে নির্মিত এই কমপ্লেক্সের পিরামিডটি মিশরে নির্মিত প্রথম পিরামিড। রন ওয়াট এখানে অনেক সময় কাটিয়েছেন এমন কোনো প্রমাণ খুঁজে বের করার জন্য যা বাইবেলের বর্ণনার ওপর আলোকপাত করতে পারে, যেমনটি জোসেফের কাহিনীতে বর্ণিত দুর্ভিক্ষের ঘটনা এবং অন্যান্য দেশে শস্য বিতরণের জন্য একটি বড় ধরনের সুবিধা এবং সংগঠিত ব্যবস্থার প্রয়োজন হতো। যখন দুর্ভিক্ষ এল এবং জোসেফের ভাইয়েরা ক্যানান থেকে মিশরের শস্য আনতে এলো, তখন বলা হয়েছে তারা জোসেফের কাছে গিয়েছিল, যা বোঝায় যে তিনি নিজেই বিতরণ তদারকি করতেন, অন্তত বিদেশ থেকে আসা লোকদের জন্য, এবং এর মানে নিশ্চয়ই একটি কেন্দ্রীয় স্থান বা শস্যাগার ছিল যেখানে বিদেশিরা আসত। সাক্কারার কমপ্লেক্সে রয়েছে ১১টি বিশাল গর্ত, যেগুলোর ব্যাখ্যা দিতে মিশরীয়রাও অক্ষম। এগুলো কবর নয়, কারণ সব কবরই ছিল মাটির নিচে এবং সাবধানে সিল করা, অথচ এগুলো ছিল মাটির উপরে থেকে প্রবেশযোগ্য এবং অত্যন্ত বড়। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এগুলো সবই চুটের ঢালু পথ মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত। রন বিশ্বাস করেন এগুলোই ছিল ৭ বছরের দুর্ভিক্ষের শস্য সংরক্ষণের গর্ত। একটি গর্ত থেকে শস্য বের করা হলে অন্য গর্তগুলোর শস্য চুটের মাধ্যমে প্রবাহিত হয়ে আসত, ফলে সবসময় এক জায়গা থেকেই শস্য সংগ্রহ করা যেত। এগুলো স্টেপ পিরামিড কমপ্লেক্সের দেয়ালের ভিতরে অবস্থিত, যার মাত্র একটি প্রবেশদ্বার রয়েছে এবং সেটি খোলে একটি লম্বা ছাওয়া প্যাসেজওয়ে, যার দুই পাশে ছোট ছোট কক্ষ, প্রতিটি এমন মাপের যে একজন মানুষ বুঝতে পারে হয়তো একটি ছোট টেবিল নিয়ে। সংকীর্ণ একক প্রবেশদ্বারটি একসঙ্গে খুব কম সংখ্যক মানুষকে প্রবেশের সুযোগ দিত। রনের মনে কোনো সন্দেহ ছিল না যে এটি ছিল ব্যাপক পরিসরে শস্য বিতরণের প্রধান কেন্দ্র।
মানুষজন যখন শস্য নিতে আসত তারা লম্বা করিডোরে প্রবেশের জন্য লাইনে দাঁড়াত। ভেতরে তারা কিউবিকলের এক ক্যাশিয়ারকে শস্যের জন্য টাকা দিত। পেমেন্ট করার পর হয়তো তাদের একটি বস্তা দেওয়া হতো, যা তাদের প্রদত্ত অর্থের পরিমাণ অনুযায়ী হতো। তারপর তারা করিডোর দিয়ে সোজা শস্যের গুদামের এলাকায় চলে যেত। সেখানে পৌঁছানোর পর তারা সংরক্ষণাগারের পাশে সিঁড়ি বেয়ে নেমে যেত। তাদের বস্তা একজন কর্মীর হাতে দিত, যিনি সেটি শস্য দিয়ে ভরে আবার তাদের ফিরিয়ে দিতেন। তারপর তারা নিচতলার একটি ছোট দরজা দিয়ে বেরিয়ে যেত, যা কমপ্লেক্সের বাইরের দিকে নিয়ে যেত। যখন প্রথমবার বর্তগুলো খনন করা হয় তখনও সেখানে কিছু শস্যের অংশ রয়ে গিয়েছিল। 7 বছরের দুর্ভিক্ষের সময় শস্য বিক্রির মাধ্যমে মিশর জাতি মধ্যে বিপুল সম্পদ ও খ্যাতি অর্জন করেছিল। নাইল নদীর পাশে তাদের শহরগুলোতে বসবাসকারী মিশরীয়দের দুর্ভিক্ষের সময় বিশেষ কিছু করার ছিল না, কারণ তাদের কাছে 7 বছরের শস্য মজুদ ছিল, যার ওপর তারা নির্ভর করতে পারত, এবং তারা তাদের সময় ফেরাউনের নির্মাণ প্রকল্পে উৎসর্গ করতে পেরেছিল, কৃতদাস হিসেবে নয়, বরং কৃতজ্ঞ প্রজাদের মতো। জ্যাকবেল পরিবার, যারা ডেল্টা অঞ্চলে স্থানীয় জনগণ থেকে আলাদা হয়ে বাস করত, তারা সমৃদ্ধি ও বৃদ্ধি পেয়েছিল এবং স্থানীয় জনগণের ওপর আরোপিত 1/5 কর থেকে তারা অব্যাহতি পেয়েছিল। যখন থেকে জ্যাকবেল পরিবার মিশরে এসেছিল তখন থেকে মুসার জন্য পর্যন্ত অনেক ফেরাউন এসেছে এবং চলে গেছে, অনেকেই আবার বিভিন্ন অঞ্চলে একসঙ্গে শাসন করত। কিন্তু এখন পর্যন্ত সবাই ইসরায়েলিদের রামসেসের দেশে বসবাসের জন্য দেওয়া অধিকারকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সেটাই এবার বদলে যেতে চলেছে।